সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ খবর আছে। ইয়েমেন সৌদি আরবের উপরে নৌ ব্লকেড অর্থাৎ নৌ অবরোধ করে রেখেছে। এই প্রেক্ষাপটে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মারাত্মকভাবে বদলে গিয়েছে। এই অবস্থায় সৌদি আরবের সাথে যদি ইয়েমেনের যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে পাকিস্তান সরকার কি করবে সেটা এখন দেখার বিষয়। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন, আমেরিকার সাথে মূলত ইরান এখন ফুল স্কেল অর্থাৎ পূর্ণাঙ্গ যুদ্ধের ভেতরেই রয়েছে এবং এই যুদ্ধের প্রেক্ষাপটে দেশের জনগণকে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকার জন্য বিশেষভাবে আহ্বান করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট আমেরিকার খুব প্রভাবশালী একটি পত্রিকা। সেই পত্রিকা বলছে, আমেরিকা এবং ইরান একেবারে পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারাপ্রান্তে রয়েছে। এদিকে আজকে ইরানের আইআরজিসি নৌ ইউনিট যেটা অর্থাৎ নৌবাহিনী বাহরাইন এবং কুয়েতে 3 দফা হামলা চালিয়েছে। এই হামলাগুলো মার্কিন নৌবাহিনীকে লক্ষ্য করে চালানো হয়েছে। দুদিন আগে যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণা সম্ভবত ইরান বাস্তবায়ন করেছে। এ পাশে দক্ষিণ কোরিয়া মধ্যপ্রাচ্য থেকে তাদের সমস্ত নাগরিকদের চলে যেতে বলছে। ওদিকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কোনো নাগরিক যেন এই মুহূর্তে ইরান ভ্রমণ না করে। অর্থাৎ ইরানে যাওয়ার জন্য দক্ষিণ কোরিয়া এবং ভারত তাদের নিজেদের নাগরিকদের নিষেধ করেছে। তার মানে দাঁড়াচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুবই খুবই খারাপ অবস্থা রয়েছে। এই অবস্থায় তেলের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে। $90 উপরে চলে গেছে প্রতি ব্যারেল তেলের দাম। বন্ধুরা, আমেরিকায় তারা গ্যাসোলিনের দাম প্রতি গ্যালন $4 পৌঁছেছে, যেটা 1 বছর আগে এর চেয়ে অনেক কম ছিল। তার মানে আমেরিকার ভোক্তাদের ভেতরেও কিন্তু একটা মারাত্মক অসন্তুষ্ট তৈরি হচ্ছে। এই যখন অবস্থা, এই প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তাদের সামনে কূটনীতির দরজা খোলা রয়েছে। এদিকে ইরানের পক্ষ থেকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমি ওনাকে বাঘের বাচ্চা বলি, তিনি বলেছেন তারা সুনির্দিষ্ট মিডিয়েটর অর্থাৎ মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে যুদ্ধবিরতি বা যুদ্ধ কমানোর প্রস্তাব পেয়েছেন, কিন্তু ইরান এই বিষয়ে এখনোই ভাবছে না, অর্থাৎ তারা যুদ্ধবিরতির পক্ষে নয়। ইরানের পক্ষ থেকে বরং আইআরজিসি পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, তারা মার্কিন সেনাবাহিনীকে চরম শিক্ষা দেবে, এমন চরম শিক্ষা দিবে যে শিক্ষার কারণে বিশ্বের আর কোনো দেশ আর কেউ যাতে ইরানের দিকে আগ্রাসন চালানোর একবার চিন্তাও না করে, সাহসও না করে। সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন আমি যে খবরগুলো মূল পয়েন্ট এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম, সেগুলো প্রত্যেকটা কতটা গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে মধ্যপ্রাচ্য কার্যত একটি অগ্নস্ফুলিঙ্গের উপরে দাঁড়িয়ে আছে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের এই মধ্যপ্রাচ্য। এই অবস্থা আসলে কি হতে যাচ্ছে এবং আদৌ কোনো কূটনৈতিক প্রক্রিয়া এখানে কাজে লাগবে কি না, এ সমস্ত নিয়েই আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনাদের মধ্যে। আশা করি আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং টেবিল টক নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা শুরু করি। বন্ধুরা, প্রথমেই আমি যে খবরটি আপনাদেরকে জানিয়েছি সেটার একটু বিস্তারিত বলি। প্রথমে বলেছিলাম সৌদি আরব ইমান প্রসঙ্গ নিয়ে। সৌদি আরবের উপরে ইয়েমেন একেবারে পরিষ্কারভাবে নৌ অবরোধ
আরোপ করেছে। অর্থাৎ সৌদি আরব এখন আর ইয়েমেনের উপকূলীয় বাব আল মানদেব প্রণালী দিয়ে ইয়েমেনের নিয়ন্ত্রণে যে সমস্ত জলসীমা আছে সেগুলো আর পার হতে পারবে না। আর সেই জলসীমা হচ্ছে বাব এল মানদেব প্রণালী। বিশ্বের মধ্যে যে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রণালী আছে এর মধ্যে একটা হচ্ছে হরমুজ প্রণালী, আরেকটা হচ্ছে ইয়েমেনের উপসাগরীয় জলসীমা বাব আল মানদেব প্রণালী, যা আপনারা প্রত্যেকে জানেন। এখানে আমাদের অনেকের প্রশ্ন আসতে পারে, সৌদি আরব বাব এল মানদেব প্রণালী ব্যবহার করে কি না। আসলে সৌদি আরব হরমুজ প্রণালী ব্যবহার করে যে সমস্ত তেল ইউরোপ ও আমেরিকার দিকে পাঠায় বা উত্তর আফ্রিকার দিকে পাঠায়, সেই সমস্ত তেল এডেন উপসাগর হয়ে বাব এল মানদেব প্রণালী হয়ে এডেন উপসাগর হয়ে বাব আল মানদেব প্রণালী হয়ে লোহিত সাগর দিয়ে সুয়েজ খাল দিয়ে ভূমধ্য সাগর দিয়ে যায়, তারপরে ইউরোপ আমেরিকা আফ্রিকা ইত্যাদি ইত্যাদি দেশে যায় বা এশিয়ায় আসে। আর এই হরমুজ প্রণালীর ক্রাইসিসের কারণে তেলের বিরাট একটা অংশ প্রায় প্রতিদিন লোহিত সাগরের যে ইয়ানুব বন্দর আছে এই বন্দর দিয়ে প্রায় 50 থেকে 60 লাখ ব্যারেল তেল পরিশোধিত ও অপরিশোধিত মিলে রপ্তানি করে সৌদি আরব। এই তেলের একটা অংশ ইউরোপের দিকে যায়, আবার আরেকটা অংশ উত্তর আফ্রিকার দিকে যায়, আর একটা অংশ এশিয়ার দিকে যায়। যেমন ভারত, চীন, জাপান, কোরিয়া, হয়তো আরো কেউ কেউ এই পথ দিয়ে তেল নেয়। তো সেই ক্ষেত্রে এই হরমুজ প্রণালী ব্যবহার করে তেল পাঠালেও অথবা ইয়ানুবু বন্দর ব্যবহার করে তেল পাঠালেও বাব এল মানদেব প্রণালী ব্যবহারের প্রশ্ন আসে। অর্থাৎ বাব এল মানদেব প্রণালী দিয়ে প্রতিদিন সৌদি আরব যে পরিমাণ তেল পরিবহন করে বা রপ্তানি করে তার মূল্য প্রায় প্রতিদিন 52,000 কোটি টাকার মতো হবে। ফলে সৌদি আরবের উপর যখন ইয়েমেনের হুতিরা নৌ ব্লকেট আরোপ করেছে বা নৌ অবরোধ আরোপ করেছে, তখন কিন্তু সৌদি আরব মারাত্মক রকমের সংকটের মধ্যে পড়ে যাবে। আর ওপাশে হরমুজ প্রণালী দিয়ে সংকট, এপাশে বাব এল মানদেব প্রণালী দিয়ে সংকট, অতএব উভয় পাশে সংকটের গন্ধ পাওয়া যাচ্ছে। অতএব সৌদি আরব কিন্তু বড় রকমের সংকটে পড়ে গেল। দুদিকে হরমুজ প্রণালী, বাব এল মানদেব প্রণালী, দুইটা প্রণালী তাদের জন্য রপ্তানির জন্য বন্ধ হয়ে গেছে, যার কারণে সৌদি আরব সবচেয়ে বড় একটি সংকটে পড়ে গেল। বন্ধুরা, এখন প্রশ্ন আসতে পারে, ইয়েমেনের হুতিরা কেন সৌদি আরবের উপরে এই নৌ অবরোধ আরোপ করলো? এর কারণটা কি? আপনারা সবাই জানেন, কিছুদিন আগে যখন ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা ও দাপন অনুষ্ঠানে ইয়েমেনের কিছু লোক ইরানে গিয়েছিল, তাদেরকে ইরানের বিমান ইয়েমেন থেকে ইরানে নিয়ে গিয়েছিল এবং ইরান থেকে ইয়েমেনে আবার ফেরত দিয়েছিল। আপনারা হয়তো সবাই জানেন, আমি বলেছি এর আগেও, তারপরেও আজকে জাস্ট উল্লেখ করেছি প্রেক্ষাপটটা কি ছিল। যেদিন ইয়েমেনের লোকজনকে ইরান থেকে ইয়েমেনে নিয়ে গেছে ইরানের বিমান, সেদিন কিন্তু সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব ব্যাপক হারে বোমা বর্ষণ করেছে, যার ফলে ইরানের বিমান সেই বিমানবন্দরে নামতে পারেনি। আর পক্ষান্তরে নেমেছিল আল হুদাইদা বিমানবন্দরে নেমেছিল এবং ইয়েমেনের যাত্রীদেরকে সেখানে ফেরত দিয়েছিল। আপনারা অনেকেই জানেন, ইয়েমেনের উপরে আজ 12 বছর ধরে নৌপথে, আকাশপথে, এমনকি স্থলপথে সব পথে অবরোধ আরোপ করে রেখেছে সৌদি আরব সরকার। 2021 সালে যদিও যুদ্ধবিরতি হলেও সৌদি এবং ইয়েমেনের মধ্যে এখনো সৌদি আরবের সাথে ইয়েমেনের যুদ্ধ না থাকলেও এই অবরোধ কিন্তু সৌদি আরব তুলেনি। ইরান সরকার এই বিমান পাঠিয়ে এক ধরনের অবরোধ ভাঙ্গার চেষ্টা করেছে অথবা ওই প্রয়োজনটা মিটিয়েছে, কিন্তু ইরানের বিমান নামতে দেবে না সানা বিমানবন্দরে বলে সেই বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছিল, যাতে ইরানের বিমান ইয়েমেনের যাত্রীদের নিয়ে সানা বিমানবন্দরে অবতরণ না করতে পারে। সেই জন্য সৌদি বিমান বাহিনী সেই বিমানবন্দরে সানা বিমানবন্দরে
ব্যাপক পরিমাণে বোমা বর্ষণ করেছিল। আর যেদিন ইয়েমেন থেকে ওই সমস্ত লোকজনকে আনতে ইরান বিমান পাঠিয়েছিল, তখন ইরানের বিমানে হামলা চালাবে বলে সৌদি আরব যুদ্ধ বিমান আকাশে উড়িয়েছিল। চিন্তা করছেন কি ধরনের মুসলমান বন্ধু আমাদের সৌদি আরব। সেই দিন ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র মেরে সৌদি আরবের বিমানকে তাড়িয়ে দিয়েছিল। তার মানে সৌদি আরব ইয়েমেনের উপর শত্রুতা বন্ধ করেনি এখন পর্যন্ত। এই যে শত্রুতা বন্ধ করেনি, এই কারণে ইয়েমেন এখন দেখছে বাবেল মানদেব প্রণালী ব্যবহার করে প্রতিদিন সৌদি আরব বিপুল পরিমাণে তেল রপ্তানি করে, অথচ তারা তাদের বন্দর, আকাশপথ কোনো কিছু ব্যবহার করতে পারছে না। এই জায়গা থেকে তারা এখন সৌদি আরবের উপর অবরোধ আরোপ করে দিল। কথায় আছে না, যেমন আমাই তেমন আমার নাতিন জামাই। তারাও ইয়েমেন বলে তোমরা যা করবাই আমরাও তার বদলা দেবো, চিন্তা করিল না। ইরানের বিমান যাওয়ার পরে সৌদি আরব সেখানে একরকম হামলার ঘটনা বা যুদ্ধ বিমান উড়িয়ে হামলার চেষ্টা যদি না করত, তাহলে হয়তোবা ইয়েমেনের হুতি সমর্থিত সরকার এই পদক্ষেপ নিত না, অর্থাৎ সৌদির উপর জলপথ অবরোধ করতো না। কিন্তু এখন তারা দেখছে সৌদি আরব যখন সেই শত্রুতাই করে যাচ্ছে, তাহলে বাব এল মানদেব প্রণালী ব্যবহার করে সৌদি আরব এই তেল পাঠাতে পারবে না, নৌ অবরোধ আরোপ করে দিল, যাতে বিশ্বের বিভিন্ন দেশে, ইউরোপ, আমেরিকা, এশিয়া বিভিন্ন দেশে আর তেল না পাঠাতে পারে। তার মানে এখন পরিস্থিতি যা দাঁড়ালো, তাতে ইয়েমেন এবং সৌদি আরবের ভেতরে প্রচন্ড রকমের যুদ্ধ লেগে যেতে পারে, প্রচন্ড রকমের যুদ্ধের আশঙ্কা বিনাশ করছে। বন্ধুরা, যদি যুদ্ধ না লাগে তাহলে তো খুবই ভালো কথা, আর যদি যুদ্ধ লেগে যায় তাহলে কি দাঁড়াবে, অবস্থা কোন পর্যায়ে দাঁড়াবে? তাহলে পাকিস্তান কিন্তু জড়িয়ে পড়ার একটা প্রশ্ন থাকতে পারে, কারণ তারা কিন্তু সৌদির সাথে একটি সামরিক চুক্তি করেছে, নিরাপত্তা চুক্তি করেছে। সেই নিরাপত্তা চুক্তির অজুহাতে পাকিস্তান কিন্তু সৌদির পক্ষ নিয়ে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যেতে পারে। জানি না কি হবে, কারণ পাকিস্তানের সাথে সৌদি আরবের একটা নিরাপত্তা চুক্তি আছে, আপনারা সবাই জানেন। এপাশে আমি আরেকটা খবর দেখলাম আল জাজিরাতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং সৌদি আরব তারা দুইজন সম্মিলিতভাবে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারে এমন আশঙ্কাও রয়েছে। তার মানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভিন্ন মাত্রা পেল এবং আরো বেশি উত্তপ্ত হয়ে গেল। বন্ধুরা, এ পাশে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন ইরান এই মুহূর্তে পূর্ণাঙ্গ যুদ্ধের ভেতরে রয়েছে এবং যুদ্ধের ভেতরে থাকলে দেশের নাগরিকদের জন্য অনেক দুঃখ, ক্লেশ, হতাহতের ঘটনা অনেক কিছুই ঘটতে পারে। এই পরিণতির জন্য যে কোনো অসুবিধার জন্য যাতে ইরানের জনগণ প্রস্তুত থাকে, তিনি সেই আহ্বান জানিয়েছেন দেশের সর্বস্তরের জনসাধারণের প্রতি। এপাশে আইআরজিসি, ইরানের যে বিপ্লবী গার্ড বাহিনী, তারা কিন্তু ঘোষণা দিয়েছে তারা কোনো মতেই এখন আর আমেরিকার সাথে কোনো প্রকার আপোষে যাবে না। আমেরিকাকে বরং যুদ্ধের ভেতর দিয়ে এমন শিক্ষা দিবে যে শিক্ষার প্রেক্ষাপটে আমেরিকা সহ গোটা পৃথিবী আর কোনো দেশ যাতে ইরানের দিকে আগ্রাসন চালানোর সাহস আর না পায়, এই শিক্ষাটা ইরান সরকার দিতে চায়। এটা আইআরজিসির অঙ্গীকার, যার কারণে তারা আর কোনো সমালোচনায় চুক্তিতে যেতে চায় না। এবং এখানে তারা উল্লেখ করেছে আমরা আমাদের সর্বোচ্চ নেতার যে নির্দেশনা, যে গাইডলাইন এবং তিনি যে মনোভাব বা চিন্তা ভাবনা লালন করেন, ধারণ করেন, এই চিন্তা ভাবনা, এই মনোভাব এবং সর্বোচ্চ নেতার গাইডলাইন, দিক নির্দেশনাকে সামনে রেখে আইআরজিসি কাজ করছে এবং করবে। তার মানে দাঁড়াচ্ছে ইরানের পক্ষ থেকে সহজে আর কূটনৈতিক আলোচনায় ওই যে যুদ্ধবিরতির খেলা, এই খেলায় সম্ভবত ইরান আর অতি সহজে যাচ্ছে না। এই পাশে আমেরিকার খুব প্রভাবশালী একটি পত্রিকা, আপনারা সবাই হয়তো জানেন সেই পত্রিকার নাম হচ্ছে ওয়াশিংটন পোস্ট।
এই ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্টে বলা হচ্ছে আমেরিকা এবং ইরান একেবারে পূর্ণাঙ্গ যুদ্ধের ধার প্রান্তে পৌঁছে গেছে। তার মানে যে কোনো মুহূর্তে একদম ফুল স্কেল ওয়ার শুরু হয়ে যেতে পারে, পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। বন্ধুরা, গত 7-8-9 দিন ধরে যে যুদ্ধ হচ্ছে আমেরিকা এবং ইরানের মধ্যে, আমেরিকা তাতে মূলত ইরানের দক্ষিণ অঞ্চল টার্গেট করে হামলা চালানোর চেষ্টা করেছে এবং এর ভেতর দিয়ে একটা মেসেজ কিন্তু পরিষ্কার হয়েছে। অনেক বিশ্লেষণ বলেছেন, আমিও প্রথম দিকেই বলেছি, মূলত এইভাবে হামলা চালিয়ে ইরানের দক্ষিণ অঞ্চলকে আলাদা করে ফেলার চেষ্টা করছে এবং দক্ষিণ অঞ্চল থেকে আইআরজিসি বা ইরানের সামরিক স্থাপনার সমস্ত প্রতিরোধের ক্ষমতা সব ধ্বংস করে দিয়ে এই এলাকা দিয়ে মূলত তারা স্থল অভিযান চালানোর চেষ্টা করছে। কিন্তু বন্ধুরা, বাস্তবতা হচ্ছে ইরান তাদের প্রস্তুতি, তাদের কৌশল এবং তাদের চিন্তা ভাবনা সবকিছু খেয়াল রেখেছে এবং তারা এ বিষয়ে নিজেদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত রেখেছে। বন্ধুরা, আমেরিকা সম্ভবত কোনোমতেই ইরানের দক্ষিণ অঞ্চলকে কেন্দ্র করে স্থল অভিযান চালাতে পারবে না। স্থল অভিযান চালাতে গেলে একটা ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটবে এবং ব্যাপক মার্কিন সেনা প্রাণঘাতী ঘটবে, নিশ্চিত থাকতে পারেন আপনারা। এবং আপনারা খেয়াল করছেন হয়তো গত 2-3 দিনে যে যুদ্ধ হয়েছে তাতে ইরানের হামলায় আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক সেনাবাহিনীও মারা গেছে, প্রাণ হারিয়েছে। খুব নিউ ইয়র্ক টাইমস এটা রিপোর্টে এসেছে, আপনারা সবাই জানেন, খুবই প্রভাবশালী একটি পত্রিকা নিউ ইয়র্ক টাইমস। এই পত্রিকার রিপোর্টে বলা হয়েছে ইরান সরকার জর্ডানে যে হামলা চালিয়েছে তাতে কয়েক ডজন, চিন্তা করছেন, 1 ডজনে 12টা, কয়েক ডজন, 1 ডজনে 12টা। আর সেই পত্রিকা বলছে, আমেরিকা পত্রিকা, আবার বাংলাদেশি পত্রিকা না, মধ্যপ্রাচ্য পত্রিকা না, এটা আমেরিকা পত্রিকা। তারা বলছে যে কয়েক ডজন, 1 ডজনে যদি 12টা হয়, কয়েক ডজন বলতে তো 10-এর মতন, 10 ডজনে 10-12 কত, আপনারা হিসাবটা মিলিয়ে দেখেন। তারা বলছে যে তাতে কয়েক ডজন সেনা আহত হয়েছে এবং বেশ কিছু সংখ্যক ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়েছে। একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের যে দাম তা সম্ভবত বাংলাদেশের বাজেট থেকে বেশি। বাংলাদেশের যে $31 বিলিয়ন আছে কেন্দ্রীয় ব্যাংকে, তার থেকেও বেশি হচ্ছে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের দাম। এবং কয়েকটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে, এর মানে আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই পত্রিকা বলছে 4 জন সেনা মারা গেছে। আমেরিকা সরকার তো স্বীকার করেছে ইরাকে 1 জন আর 3 জন জর্ডানে মারা গেছে। এই নিউ ইয়র্ক টাইমস কিন্তু কমিয়ে বলেছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, কি বলা হয়েছে? ইরানের পক্ষ থেকে বলা হয়েছে বিশেষ করে জর্ডানে ইরানের হামলায় বহু সংখ্যক হেলিকপ্টার ধ্বংস হয়েছে, বেশ কিছু যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এবং C-17 এবং KC-135, KC-46 এই সমস্ত পরিবহন বিমান ও জ্বালানি ট্যাঙ্কার বিমান এগুলো ধ্বংস হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ও কিছু হয়ে গেছে। বন্ধুরা, এর ভিতরে আরেকটা খবর হচ্ছে, ওয়াশিংটন পোস্টের খবরে বলা হচ্ছে আমেরিকা বিপুল সংখ্যক যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে আনছে এবং এতে মনে হচ্ছে আমেরিকা ব্যাপকভাবে ইরানের উপর হামলা চালাতে চাচ্ছে। ওদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আমাদের কূটনৈতিক দরজা সবসময় খোলা। আবার কোনো মাধ্যমে হয়তো তুরস্ক বা কাতার অথবা পাকিস্তান এর কোনো না কোনো দেশের মাধ্যমে ইরানের কাছে এই মেসেজ দিয়েছে, আসুন আমরা আবার আলোচনার টেবিলে ফিরি, শান্তি আলোচনা করি, আমরা শান্তি চাই, আমরা মধ্যপ্রাচ্যে অশান্তি চাই না। বন্ধুরা, কেন এরকম মেসেজ দিয়েছে যখন ইরান প্রচন্ড রকমের প্রতিরোধমূলক যুদ্ধ চালাচ্ছে আমেরিকার উপরে? আমেরিকার ক্ষয়ক্ষতিও হচ্ছে ব্যাপকভাবে, সেনা মারা যাচ্ছে ডজনে এবং তাদের সামরিক ঘাঁটি, প্রচুর সংখ্যক বিমান হেলিকপ্টার ধ্বংস হচ্ছে। সেই সময় মার্কো রুবিও এসে পাকিস্তান কিংবা তুরস্ক বা অন্য কোনো দেশের মাধ্যমে যুদ্ধবিরতির বার্তা দিয়েছে, মেসেজ দিয়েছে। বন্ধুরা, আচ্ছা, এপাশে ওয়াশিংটন পোস্টের খবর যদি আমরা সত্য ধরি, তাহলে ওয়াশিংটন পোস্টের খবরে কি বলা হচ্ছে?
আমেরিকা এবং ইরান পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বার প্রান্তে, কিন্তু ওয়াশিংটন পোস্ট বলেছিল, এবং প্রচুর সংখ্যক যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে নেওয়া হচ্ছে। তার মানে কি এই সমস্ত বিমান তো ইরানের উপর হামলা চালাবে, তার জন্য তো এখানে আনা হয়েছে না, চেহারা দেখানোর জন্য আনা হয়েছে। সম্ভবত এখানে আনা হয়েছে হামলা করার জন্যই। ঠিক সেই মুহূর্তে আবার ইরানকে কূটনীতির আলোচনায় ফাঁদে ফেলার চেষ্টা করছে তারা। এদিকে ব্যাপক পরিমাণে ইতালি এবং জার্মানি থেকে মধ্যপ্রাচ্যে বিমান আনতেছে, আবার কূটনীতির প্রস্তাবও দিয়েছে। আসলে কি ফাঁদে ফেলে এখন বোগা ফাঁদে বলে খান্দে না কিনা কি একটা বলে খেয়াল হয়েছে না। তাই এরকম কেন করতেছে, বেইমানি কেন করতেছে? বন্ধুরা, এমন মেসেজ দিতে চাইছে আমরা এই মুহূর্তে যুদ্ধ কমাতে চাইছি, অথচ ভেতরে ভেতরে যুদ্ধের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রাখছে, সর্বোচ্চ পর্যায়ে নিচ্ছে আমেরিকা। প্রচুর সংখ্যক বিমান আনছে ইতালি থেকে এবং জার্মানি থেকে। এই হয়েছে আমেরিকার বর্তমান পরিস্থিতি, এবং ইরানও সম্ভবত এর প্রত্যেকটা ব্যাপারে সতর্ক আছে, যার কারণে তারা এই মুহূর্তে আমেরিকার সাথে কোনো শান্তি আলোচনায় যাবে বলে মনে হচ্ছে না আমাদের। বন্ধুরা, এ পাশে আমি ইয়েমেনের যে ব্লকেট সৌদি আরবের উপরে করেছে, এই ব্যাপারে আমি আরেকটা বিকল্প আলোচনা করি। সেটা হচ্ছে এই মুহূর্তে আমেরিকা ইরানের বিরুদ্ধে চরমতম লড়াই যাচ্ছে বলে মনে হচ্ছে। আমার কাছেও মনে হচ্ছে চরমভাবে লড়াই হচ্ছে। যদি তাই হয় তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে ওই যে বাব এল মানদেব প্রণালী, লোহিত সাগর আমেরিকা ব্যবহার করার প্রশ্ন আছে, কিন্তু লোহিত সাগর এবং বাব এল মানদেব প্রণালী পার হয়ে ভারত মহাসাগর, আরব মহাসাগর, ওমান উপসাগর, এইদিকে আমেরিকার যুদ্ধজাহাজ কিন্তু আনার প্রশ্ন আছে। তাদের রসদ, তাদের সেনা, গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র অনেক কিছু আনার প্রশ্ন আছে। সেই ক্ষেত্রে যদি বাব এল মানদেব প্রণালী হুতিরা বন্ধ করে দেয় এখন, তাহলে আমেরিকা কিন্তু ওই কাজটা আর করতে পারবে না। সেই ক্ষেত্রে সৌদি আরবের উপর নৌ ব্লকেট সৃষ্টি করে এক দিলে কিন্তু দুই পাখি মারার ব্যবস্থা করলো ইয়েমেনের হুতিরা। বন্ধুরা, এখন এই জায়গায় আরেকটা প্রশ্ন আছে, যদি ইয়েমেনের পক্ষ থেকে নৌ ব্লকেট দেওয়ার পর সৌদি আরব ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে বা যুদ্ধ শুরু না করে এবং পাকিস্তান যদি জড়িয়ে না যায়, তাহলে ধরে নিতে হবে আমেরিকাকে আটকে দেওয়ার জন্য মূলত সৌদি আরবের নামে এই নৌ ব্লকেট দিল ইয়েমেনের হুতিরা। বাকিটা দেখা যাক কি হয়। সুপ্রিয় দর্শক, এপাশে আমি একটু আগে বলেছি পুরো মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ কোরিয়া তাদের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। আমি 2 দিন আগে খবর দিয়েছিলাম মধ্যপ্রাচ্য ছাড়ার জন্য মার্কিন নাগরিকদের আমেরিকা নির্দেশ দিয়েছে। মধ্যপ্রাচ্যের সব দেশ থেকে মার্কিন নাগরিকদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। আজকে দেখছি যে দক্ষিণ কোরিয়াও সেম একই কায়দা বলছে, তাদের সব নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ তারা দিয়েছে। বন্ধুরা, একই সাথে ভারতের যে কাহিনী আছে সেটা হচ্ছে ভারত ইরানে তাদের নাগরিকদের সফর নিষিদ্ধ করেছে। তার মানে ধরে নেওয়া যায় আমেরিকা খুব দ্রুত অল্প সময়ের ভেতরে ইরানের বিরুদ্ধে ব্যাপক পরিমাণে যুদ্ধ শুরু করবে। সেখানে ভারতের কাছে মেসেজ আছে, ভারত তার নাগরিকদের সতর্ক করেছে। বন্ধুরা, সামগ্রিক যে সমস্ত কর্মকাণ্ড, যে সমস্ত তৎপরতা এবং যে সমস্ত ভাবসাব আলাপ আলোচনা যা আমরা দেখতে পাচ্ছি, তাতে মোটামুটি ভাবে খুব বোঝা যায় খুব অল্প সময়ের ভেতরে আবার ইরান আমেরিকা পূর্ণাঙ্গ রূপে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ শুরু হতে পারে। এবং এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে আমার কাছে মনে হচ্ছে আগের যুদ্ধের চেয়ে কোনো অংশই কম হবে না, বরং আগে যুদ্ধ থেকে ভয়াবহ পরিস্থিতি হবে এবং মধ্যপ্রাচ্যে অনেক বড় রকমের একটা সংঘাত সৃষ্টি হবে। এই সংঘাতে সম্ভবত ইরানের যে সমস্ত আঞ্চলিক মিত্ররা রয়েছে, আঞ্চলিক মিত্র ফোর্স রয়েছে, যেমন ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেনে, এর প্রত্যেককেও সম্ভবত জড়িয়ে যেতে পারে। যদি পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু করে আমেরিকা, তাহলে এই সমস্ত ইরানের মিত্র শক্তিরা যুক্ত হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। আলোচনা শেষের আগে একটা কথাই বলি, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি
আসলে যে কোনো সময় চেয়ে এখন অনেক অনেক বেশি খারাপ। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের গতি অনেক অনেক কমে গেছে। আন্তর্জাতিক বাজারে তেল এবং গ্যাসের দাম বেড়ে গেছে। আজকে শুনেছি $90 পার হয়ে গেছে প্রতি ব্যারেল। খুদ আমেরিকায় প্রতি গ্যালন তেলের দাম অন্তত $4। সেক্ষেত্রে আমেরিকা যেমন চাপে আছে, তেমনি মধ্যপ্রাচ্যও চাপে আছে, চাপে আছে ইরানও। প্রত্যেকেই যুদ্ধ পরিস্থিতিতে কেউ খুব রিল্যাক্সে থাকতে পারে না, মুক্ত থাকতে পারে না। এই পরিস্থিতিতে আমরা প্রত্যাশা করি না, কখনো প্রত্যাশা করি না, কখনো চাই না যুদ্ধ হোক। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে এবার হয়তো একটা চূড়ান্ত যুদ্ধ হতে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের কি একই রকম মনে হচ্ছে, নাকি আপনারা ভিন্ন কোনো কিছু দেখতে পাচ্ছেন? বন্ধুরা, আপনারা মতামত জানিয়ে কমেন্টে আপনারা মন্তব্য করতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের টেবিল টক নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আগামী কোনো এপিসোডে। সেই পর্যন্ত আপনি অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।